আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আজকে তারিখ হলো আপনার 19শে ডিসেম্বর 2025, ফ্রাইডে, শুক্রবার। আপনাদের সাথে দুই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন কথা বলে দিই যে গাইডের জগতে দুইটা তিনটা খুব সেন্সিটিভ বিষয় আছে, খুবই সেন্সিটিভ। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মন দিয়ে যদি না শুনেন অথবা না দেখেন, তাহলে বিষয়গুলো বোঝার মতো ক্ষমতা আপনার হবে না। আর আমি সবসময় বলি, আমার যে ভিডিওগুলোতে টিউটোরিয়াল ক্যাটাগরির, এই ভিডিওগুলো দেখতে গেলে একটু কাগজ কলম হাতে নেবেন। ভিডিওটা পজ করে রেখে কাগজ কলম হাতে নিয়ে তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করবেন, তাতে আপনারই উপকার হবে। কারণ আমাদের সমাজে এখন শেখার ইচ্ছা মানুষের কম, রাতারাতি কোটিপতি হওয়ার ইচ্ছা বেশি, স্বর্গে যাওয়ার ইচ্ছা বেশি, মানে ইচ্ছা ইচ্ছা ইচ্ছা। যেমন ইচ্ছার মাত্রাটা এত বেশি, এইটা এখন মরণাত্মক একটা রোগে পরিণত হয়েছে। অর্থাৎ বিয়ের পরে একটা মেয়ে চিন্তা করতেছে তার জামাই তার বাপের বাড়ির সব কিছু টানবে, দেখবে, ভাইদের দেখবে, ভেড়া কোয়ালিটির কটা ভাই থাকলে সেগুলোর কর্মসংস্থান দিবে, তারপরে বোনের জামাইদের সহযোগিতা করবে, বোনদের বাসায় গিফট পাঠাবে, তারপরে জামাই প্রতিদিন ঘুরতে বেরোবে নিয়ে, প্রতিদিন শপিং করতে বের হবে, তা না হলে জামাইয়ের ছোট মন, অমুক তমুক হ্যান ত্যান। এখন ওই মহিলা অ্যাকচুয়ালি চিন্তা করে না যে সে কে, তার গুণগত মান কি, তার শিক্ষাগত মান কি, তার চেহারার মান কি, এরপর সে জামাইয়ের জন্য কতটা সুখকর। তারপরে কারণ লাইট অফ করলে তো সব শরীরেই সমান মজা। 18 বছর বয়সের উপরে যারা আছেন তারা আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওগুলো এভাবে করে দেওয়া হয়, ছোট বাচ্চারা দেখবেন না। তো আপনার যেখানে যত চাহিদা চাহিদা চাহিদার চাহিদা খালি মেয়ে মানুষের, বাট সে একবারও তাকায় দেখে না তাকে দিয়ে ওই সংসারের কি কি কাজ হচ্ছে, কতটুকুন বরকত হচ্ছে। হ্যাঁ, তোমার ছেলে মেয়ে আমি দেখাশোনা করি, বাড়িঘর সাজা রেখে, আরে ভাই এটা তো কাজের বুয়া করে। কাজের বুয়ারে 4,000 টাকা দিলে 4টে বাসায় করে। এক একটা কাজের বুয়া ঢাকা শহরে 4 বাসায় কাজ করে, 4 বাসায় কাপড় ধোয়ার থেকে শুরু করে সব কিছু করে দেয়। এরপরে তার বাচ্চা কিসে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে চান্স পায়। আর আপনারটা তো কোনো জায়গায় চান্স না পেয়ে উল্টে বাপের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো লাগে। তাছাড়া 2 দিন পরে আপনার পোলার বিয়ে হবে না, তোমার মেয়ের বিয়ে হবে না। তাহলে আপনার সংসারের জন্য নারী হিসাবে আপনি আসলে ওই বলে না যে অপয়া আর সুপয়া, আপনি আসলে কে? আপনি পারেন সারাদিন মোবাইলে ভিডিও কল করতে, সারাদিন খেসর খেসর করতে, সারাদিন বান্ধবীদের সাথে ঘোরাঘুরি অথবা গল্প করতে, সারা দুনিয়ার কার কোথায় ফসা গল্প আছে, কার কাজের বউ আসেনি সেটারও সংবাদ নিতে। দেন হু দ্য ফাক ইউ আর ফর ইউর ফ্যামিলি? আপনার পরিবারের জন্য আপনি কে? আপনার চেহারা সুন্দর, গা হাত পা সুন্দর, শরীরে একটু চর্বি বেশি, জিনিসপত্র বড়, এটা তো আপনি নারী না। এটা হচ্ছে হাই কোয়ালিটির ডাস্টবিন। যে ডাস্টবিন দেখতে যত সুন্দর অথবা যত সাজানো গোছানো, সেই ডাস্টবিনে মানুষ তত বেশি ময়লা ফেলে। আপনার সৌন্দর্যের দেমাক অথবা সৌন্দর্য কারণে মুই যে কি হনুরে, আমি এটা পারি না, এটা হ্যান হয় না, ত্যান হয় না। আপনার ডাস্টবিনে ময়লা ফেলা ব্যক্তিত্ববান পুরুষের কোনো রুচিই নাই, কারণ সে টের পায় যে ইউ আর নট এ কোয়ালিটি। আপনার পেটে সন্তান জন্ম নিলে ওইটা যে একটা থার্ড ক্লাস হবে, এইটা একজন ব্যক্তিত্ববান পুরুষের বোঝা হয়ে যায়। এই জন্য আপনার আবার বিয়ের জন্য কি হয়, ওই ঘটক পাখি ভাইয়ের কাছে যাওয়া লাগে। ইস্টার্ন প্লাজার 9 তলায় ঘটক পাখি ভাইয়ের কাছে যাওয়া লাগে। আর ওইখানে সারা দুনিয়ার চরিত্রহীন ফোলাফান আপনারে না দেয়, ওই ঘটক পাখি ভাইয়ের যে রিসিপশনে যে সুইটি বসা, নাবি টাবি বের করে, তলপেট বের করে শাড়ি পরে বসা, ওই ঘটক আপনার বিয়ে করার জন্য যাবে ঘটকের কাছে, উল্টে আরও ঘটকের রিসিপশনের সুইটিরে নিয়ে ভেগে আসবে। সেখানেও আপনার কোনো মূল্য নাই। তাহলে আপনার মূল্য হচ্ছে গঠনমূলক অথবা সৃষ্টি শক্তি দিয়ে। আপনি নারী হন, পুরুষ হন, না যাই হন,
দেখবেন বাংলাদেশে বড় বড় আর্মি অফিসার বলেন, লেফটেন্যান্ট, মেজর, ব্রিগেডিয়ার, তারপরে যে লেভেলে যাবেন, এরপর সমাজের যত বড় বড় ব্যবসায়ী আছে, সরকারি বড় বড় আমলা আছে, সরকারি অফিসার আছে, সচিব আছে, এরাই রাস্তাঘাটের সেমডিগোর সাথে শুয়ে বেড়ায় ঘরে বউ থাকতে। একটারে নিয়ে কক্সবাজারে যাবে, একটারে নিয়ে থাইল্যান্ডে যাবে, একটারে নিয়ে মালয়েশিয়া যাবে। আসলে বাংলাদেশের এই ছোটো ছোটো সেমরিরা মালয়েশিয়া 3 মাস ভাড়া খেটে এসে কেমনে, আর এত কামাই করে কেমনে? যেখানে আমরা কুত্তার মতো খাইটে মাস গেলে বাসা ভাড়া দিতে পারি না, সেখানে সেমরিরা কি হয়েছে, হাতে আছে লেটেস্ট আইফোন আর হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অমুক তমুক। যায় কেমনে? এরাই নিয়ে যায়, নষ্ট প্রণোদনায় নিয়ে যায়। এখন কি কারণে মিসগাইড হয়? কারণ হচ্ছে তার ঘরের মানুষটা তার মতো করে না, এবং তাকে বোঝারও চেষ্টা করে না, এবং তার থেকে যে শিখবে সে শেখার মানসিকতাও নাই, শেখার মানসিকতাও নেই। যার কারণে একজন ছেলে খুব গরিব ঘরেও জন্ম নিয়ে এখন সচিব হয়েছে, আর এরপরে দেখতেছে এক ঘোড়ার ডিম বিয়ে করেছি, যে ঘোড়ার ডিম আমার বাপ মারেও পারলে লাথি চড়ে করে রাকে আর বের করে দেয়, আর নিজের বাপ মারে কেসে পাপ্পা বলে না ডাকলে ডাক শুনে না। আর এর যে পেটে যে বাচ্চা কাচ্চা হয়েছে, এটা যে আমার বাচ্চা, এটা বুঝতেই তো কষ্ট হচ্ছে, কারণ আমি তো ব্রিলিয়ান্ট ছিলাম, ক্লাসে ফার্স্ট, আর আমার বাচ্চা ক্লাসে করে ফেল। সেইটা মিলাইতে থাকে, আর মিলাতে মিলাতে যে যখন দেখে যে না, এই এই বাল দিয়ে আমার ফিউচার হইতো না, আমার সম্মান হবে না, আমার কিছুই হবে না, যা শালা, মাস গেলে পরে বাসা ভাড়া টাকা অমুক টুক দাও, দিয়ে দাও। অথবা 4টি ফ্ল্যাট বানাইছে, অথবা একটা 6 তলা বাড়ি বানাইছে আরাম টারাম খেয়ে, নিজের ফ্ল্যাটে থাকে আর 4টে ভাড়া পায়, 4টি ফ্ল্যাটে ভাড়া পায়, অথবা 5টা ফ্ল্যাটে ভাড়া পায়, ওইটা বউয়ের কাছে দিয়ে কয় তুমি সংসার চালাও, তুমি তোমার মতো করে। আর নিজে যা আরাম কামাই করতে থাকে অথবা হালাল কামাই করতে থাকে, সেইগুলো নিয়ে এই ছোটো ছোটো সেমরিগো পিছনে, ন্যাংটা ন্যাংটা সেমরিগো পিছনে ব্যয় করে বেড়ায়। কারণ একটা কারণেই সে ঘরের থেকে বের হয়। প্রতিটা মানুষ সংসার শুরু করে চমৎকার সুন্দর একটা স্বপ্ন নিয়ে, যে সুখের ঘর। তো এই সুখই যখন ঘরে হয় না, তখন ফাক অফ দিস ঘর, তখন তার ঘরে খালি যায় একটু হাজিরা দিতে। ওই ওয়াইফের সাথে যদি ঘুমায় তো চোখ বন্ধ করা থাকে, অথবা চোখ আর দিকে তাকায় থাকে, বউরে কয় তুমি তোমার মতো করে কাজ কমপ্লিট করে ঘুমায় পড়ো। কারণ ওখানে তার মন নাই, রেসপেক্ট নাই। যেমন রাস্তায় চলতে গেলে আপনি দেখেন না, কত ন্যাংটা পাগল রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কত সুন্দর শরীর নিয়ে। আপনার চোখ পড়ার সাথে সাথেই আপনি কিন্তু চোখ ঘুরায় নেন। কী কারণে জানেন? ওখানে আপনার রেসপেক্ট জিনিসটা নেই, সম্মান জিনিসটা নেই। তো যেখানে সম্মান নেই সেখানে তো আন্তরিকতাও নেই। আর এটাই যখন নাই, তখন তো মনের দূরত্ব তৈরি হবে, শরীরের দূরত্ব তৈরি হবে, তারপরে কি তৈরি হবে? বাংলাদেশে বর্তমানে 83% ডিভোর্স। এই ডিভোর্সের হার 83 ছাড়া পারলে 90-তে টাচ করবে, হতে বাধ্য। তো যেসব পুরুষ অতিরিক্ত খুঁতখুঁতে, ছেঁচড়া এবং বেয়াদব রকচটা, তাদের যেমন সংসারে ডিভোর্স হয়, তেমন যেসব মহিলা নিজের যোগ্যতার কথা চিন্তা না করে, নিজের গুণগত মানের কথা চিন্তা না করে, যে আমার এই শরীর আর এই চেহারা নিয়ে আল্লাহ আমাকে আমার জামাইয়ের মাধ্যমে যা দিচ্ছে সেটাতে লাখো শুক্রিয়া, এইটুকুন বলার অথবা বিবেচনা অথবা তুলনা করার মতো কম্পেয়ার না করেও আরও চিন্তা করে পাশের বাসার ভাবি জামাই তো তোমার চেয়ে কম লেখাপড়া করা, কম সুন্দর, ছোটোখাটো, ও তোর বউরে স্বর্ণ কিনে দিচ্ছে, দেশ বিদেশ ঘুরাচ্ছে, হ্যান করাচ্ছে, ত্যান করাচ্ছে, তুমি কেন পারো না? তোমার কাছে এসে তোমার কপাল পুড়ছে। কিন্তু একবারও চিন্তা করে দেয় না যে ওর যে চেহারার যে গুণগত মান, ওটা তো রাস্তার কুত্তাও দর্শন করে কিছু করতো না, মাগ না দিলেও দর্শন করতো না। আর এইটুকুন বোঝার ক্যাপাসিটি যখন একজন নারীর না থাকে, না থাকার পরে উল্টারও মুখ চালাইতে থাকে আর হ্যান পারি না ত্যান পারি না করতে থাকে, তখন ওডিও জামাইয়ের থেকে গলা ধাক্কা খেয়ে বাপের বাড়ি জায়গা, তখন আবার ওই ডিভোর্সের হার 83%-এ চলে যায়। তা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কে, সেই অনুযায়ী সৃষ্টিকর্তা যে কোনো মাধ্যমে আপনাকে কি দিয়েছে সেটাতে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ বলা শুরু করেন। এরপর কলভ,
অন্তরের থেকে সবার আগে বলার চেষ্টা করেন ওয়াস্তাগফিরুল্লাহ, যদি মুসলমান হন। আমি আপনাদের বলছিলাম যে আমি ধর্মের ব্যাপারে কোনো কিছু জানি না, এবং ধর্মের ওই হাদিস টাদিস নিজের মতো করে লিখে টিকে মাইটটার খেতাম, আগের ভিডিওতে গল্প বলছি। অ্যাকচুয়ালি যতগুলো ধর্মের বই আছে, গীতা থেকে শুরু করে যা আছে সব আমার একদম ফার্স্ট টু লাস্ট একবারের জায়গায় 20 বার পড়ে দাগায় দাগায় পড়ে তারপরে আমার বোঝা শেষ। তো এটা বোঝার পরে আমি কিছু একটা বুঝছি যে সব ধর্ম মিলে বলা আছে জীবের সেবা করো, জানা মতে জীবের ক্ষতি করো না। আমি ওইটুকুনকে আমার বেসিক হিসাবে আমি মেনটেন করি। অনেক সময় অনেক কিছু পারি, অনেক সময় অনেক কিছু পারি না। আর ব্যবসা আর জীবন মনে তো সুখ দুঃখ থাকবেই, আর দেনা পাওনা থাকবেই। তো যদি আমি কখনো দেখা যায় যে কারো কাছে টাকা পাই কিন্তু পাচ্ছি না, আমি কখনো হার্ড লাইনে যাই না, বরঞ্চ আমি ঝামেলামুক্ত জীবন পছন্দ করি বলে আমি নিজে সেখান থেকে চুপ হয়ে যাই, চেষ্টা করি এবং চিন্তা করি যাক এটা দান সৎকা অথবা কেসে জাকাত হিসেবে চলে যাক। আর যদি কেউ আমার কাছে 4 আনা পয়সা পায় আর সে যদি 100 জায়গায় 100 কথাও লিখে অথবা 100 বার থাপ্পড়ও মারে, কিচ্ছু যায় আসে না। কারণ সবই নয়, তার পায়ের কাছে পর্যন্ত মাথা নিচু করে বলি যে ভাই পেরে উঠতেছি না, একটু সময় দিতে হবে। কোনো অস্বীকৃতি নেই যে টাকা পাবেন না অথবা টাকা দেব না অথবা কিছু, এরকম কোনো কিছু নাই। তবে আমার সময় দিতে হবে, এছাড়া আমার কিচ্ছু করার নাই। দেশের যে অবস্থা, বহুত বড় বড় গার্মেন্টসের জিএমের থেকে শুরু করে সব চাকরি নাই হয়ে গেছে। দেশের যে অবস্থা, সরকারের তো টাকার অভাব নাই, সেখানে পুলিশরা 6 মাস বেতন পায় না, 4 মাস বেতন পায় না, সরকারি অফিসাররা 3 মাস করে বেতন পায় না। পুরো দেশটাই অভাবের একটা দেশে পরিণত হচ্ছে। কাগজ কলমে অথবা কিছু মিডিয়া পার্সন অথবা কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা হাতে গোনা কিছু ব্যক্তির কারণে মনে হচ্ছে দেশে বোধহয় কত হাজার হাজার কোটি টাকা কত কিছু আসতেছে যাচ্ছে, বেশি বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি দেশের মানুষ কেমন আছে সেটা পাসপোর্ট অফিসে গেলে টের পাবেন, আর ভিসা অফিসে গেলে টের পাবেন যে কত মানুষ চেষ্টা করতেছে সপরিবারে দেশে বাইরে বেরিয়ে যাওয়ার। কারণ তারা টের পাচ্ছে যে এই পরিবেশে আমি নিজেও যেমন ভালো থাকবো না, আমার ভবিষ্যৎ প্রজন্ম তারাও ভালো থাকবে না। কারণ দেশ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আস্তে আস্তে না, খুব দ্রুত যাচ্ছে। তো এই কথাগুলো বলার কিছু কারণ ছিল। কারণটা হলো আপনার ম্যাচুরিটি ডেভেলপমেন্ট। আপনাদের ম্যাচুরিটি ডেভেলপমেন্ট নাই বলেই তো আপনারা ঝাঁপায়া পড়েন, ভাঙ্গেন। কী কারণে ভাঙছেন সেটা জানেন না, কী কারণে চিল্লে উঠছেন সেটা জানেন না, কী কারণে কী কথা বলতেছেন সেটাও জানেন না। একটা রাজনৈতিক দলকে বোধহয় আজকে একটা ভিডিওতে আমি দেখলাম, তারা বলছে আমাদের যদি ভোট দেন তাহলে বেহেস্তে চলে যাবেন। এইটা একজন কোট প্যান্ট টাই পরা একজন আলহাজ অথবা দাড়ি টুপিওয়ালা একজন মানুষ কোন বিবেকে, কোন শিক্ষায়, কোন জ্ঞানে এগুলো বলেন? এটা বলে তো আরো দলটাকে ছোট করেন, ইসলামকে ছোট করেন, নিজেকে সারা পৃথিবীর কাছে হাস্যকর বানান। সম্ভবত একটা জামায়াতে ইসলামীর ভোটের জন্য এরকম একটা ছাড়ছে। এরপরে হিন্দুদেরও কি যেন উদ্দেশ্য করে বলছে যে যদি জামায়াত ইসলামে ভোটে দেন তাহলে বেহেশতে যাবেন না স্বর্গে যাবেন, এরকম কি যেন। টোটাল 2টা ভিডিও কে যেন আমার শেয়ার করছে, তো আমি দেখলাম। নর্মালি আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করি কম, অথবা না পারতে ঢুকি না। এই যে ভিডিওগুলো, এই ভিডিও খালি শেয়ার দিয়েই ছেড়ে দিয়ে দৌড়াইতে থাকি, অথবা মোবাইল এখানে ফেলে রেখে দৌড়াইতে থাকি। দেখা যায় সারাদিনে 4 ঘন্টা কি 2 ঘন্টা আমার কাছে মোবাইলটা আছে কিনা সন্দেহ, এই টেবিলে পরেই থাকে অথবা ডোয়ারেই থাকে। তো এই যে কথাগুলো যে আপনারা বলেন যে বেহেস্ত চলে যাবেন, এত ইয়ারকি মারার জায়গায় বেহেস্ত, এত সহজ জায়গায় বেহেস্ত। ধর্মটাকে আগে কিছুদিন আগে ভিডিও করে বলছিলাম যে আগামী 10 বছর আসতেছে, যেমন গত 7 বছর আগে বলছিলাম যে ঘরে ঘরে ক্লাব বানানো হবে আগামী 5 বছরের সবচেয়ে বড় ব্যবসা। সেটা হয়েছে না। আর গত বছরের যখন এই যে গেঞ্জাম ফ্যাসাদ দেশে হয়, জুলাইয়ের কি ঝামেলা, তো ওই সময় বলে দিছিলাম যে আগামী সময়টাতে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ ইনকামের জায়গা তৈরি হবে 2টা। একটা হচ্ছে নীতি বেচা ব্যবসা, আর একটা হচ্ছে ধর্ম বেচা ব্যবসা। অলরেডি দেখেন মানুষ এই ব্যবসায় নেমে গেছে। আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই অটো ভাইরাল।
একটা ইসলামিক রাজনৈতিক দল সে বলবে যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো এবং তুমি যদি ইসলামের যে 5টা স্তম্ভ আছে সেই স্তম্ভগুলোর যদি প্রমাণস্বরূপ একজন ইসলামী নাগরিক যদি না হও অথবা ধর্মী আদর্শ মুসলিম যদি না হও, তাহলে তুমি আমার দলই করতে পারবা না। নারী হও পুরুষ হও ডাজেন্ট ম্যাটার, তুমি ওই বোরকা পরবা, দুধ পাশা সব দেখা যাবে, অথবা মাথার চুল বের হয়ে থাকবে, ইসলামে এগুলো নাই। যুগে যদি ইসলামে অসংখ্য ফতোয়াবাজ তার মতো করে ফতোয়া দিয়ে বিভিন্ন নাটক ফাটক সাজাইছে, এবং সমাজে যারা ধর্ম গোড়ামি যাদের মধ্যে আছে, মানে ধর্ম অন্ধতা, তাদের মাধ্যমে ওই জীবাণুগুলো বেঁচে থাকে। ওটা হচ্ছে জীবাণু, ধর্মের জীবাণু, যেটাকে কুসংস্কার নামে সংস্কারবিদরা অথবা যুগে যুগে যারা পরিচ্ছন্ন ইসলামটাকে চায়, যারা ইসলামকে নিয়ে গবেষণা করে, তারাও এটাকে কুসংস্কার আকারে আপনার কি করে আইডেন্টিফাই করে যে এটিকে আসলে ইসলাম বলতে পারে, এটিকে আসলেই মহান রাব্বুল আলামিন সে কি কথাটা বলতে পারে। সে যদি সৃষ্টিকর্তা হয়, তার কথার ধরনটা কি হবে, তার ওয়ার্ডারের ধরনটা কি হবে। সেগুলো নিয়ে তারা চিন্তা করে। তাহলে একটা রাজনৈতিক দল তো কখনো, ইসলামী রাজনৈতিক দল কখনো বলতে পারে না যে তুমি আমাকে ভোট দিলে বেহেশতে যাওয়া। বরঞ্চ তার বলা উচিত, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, তুমি যদি ইসলামী আদর্শের শত সুন্দর জীবনযাপন না করো এবং নিজের পরিবার সন্তানকেও সেটা যদি অভ্যস্ত করতে না পারো, তাহলে তুমি আমার দলেই আসতে পারবে না। কারণ তুমি তো ইসলামের মুসলিম না, তুমি তো একটা মুনাফিক, অথবা তুমি একটা আল্লাহর কাছে একটা মাকরু বান্দা, মানে অপছন্দনীয় বান্দা। সেটা কিন্তু বলতেছে না, বরঞ্চ টোটাল ইসলামকে হাস্যকর বানাচ্ছে, টোটাল দলটাকে হাস্যকর বানাচ্ছে, এবং নিজেও এমন অবস্থায় যাচ্ছে যে মানুষ তাকে ফাজিল বলতেছে। এখন ফাজিলও কামিল না, সেই ফাজিলও কামিল না, ডাইরেক্ট থার্ড ক্লাস বলতেছে। তা ইসলামকে ব্যবহার করতে আপনারা শেখেন নাই, রেসপেক্ট করতেও শেখেন নাই। নিজের ধর্মকে আরও 10 জন যেন রেসপেক্ট করে, সে অন্য ধর্মের হোক, কিন্তু সে যেন রেসপেক্ট করে, সেই জায়গাতে যেতে আপনারা পারেন নাই। এটা দোষ কি ইসলামের, না সৃষ্টিকর্তার, নাকি মোহাম্মদ সাল্লাহ ইসলামের, নাকি অন্যান্য নবী রাসূল খলিফা এদের? কাদের প্রবলেম আপনাদের? আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব সুন্দর করে বলে যে হিন্দুরা মূর্তি পূজা করে, মূর্তিরে আপনার দুধ কলা খাওয়ায়। তো কত বড় ফালতু ধর্ম, অথবা কত কি এরকম কিছু কিছু ওই ধর্ম অন্ধের কিছু ব্যক্তিরা, যেমন ধর্ম নিয়ে কথা বলতে গেলে একদম ঝাঁপায় পড়ে, তেমন এরকম ধর্ম অন্ধ যেটা গোড়ামির পর্যায়ে, তারা এভাবে অন্য ধর্মের মানুষকে ডিজনার করে, তারাই কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দেয়। আমার কথা হলো যে আমি যদি জন্মগতভাবে আজকে হিন্দুদের ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করতাম, আমার বাবা যদি ঠাকুর হতো, তা আমি তো ডেফিনেটলি আমি হিন্দু ধর্মের অবলম্বী হতাম। বরঞ্চ সেখানে যদি সেই ধর্মের কালচার যদি মেনটেন করতে না পারতাম, তাহলে আমাকে পরিবার থেকে বহিষ্কার করে দেওয়া হতো, তাই না? হতো। তো এই যে সিম্পল কমন সেন্সগুলা, যে আপনি যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সে তাকে সেই ধর্মটাকে সুন্দরভাবে পালন করতে সহযোগিতা করুন। আর আপনার ধর্মটা প্রচার কিভাবে করবেন, যদি আপনার দৃষ্টিতে সে খারাপ ধর্মের হয়, ভুল ধর্মের হয়, ধর্ম তো ধর্মই, আপনার দৃষ্টি যদি সে ভুল ধর্মের হয়, তাহলে তাকে অবশ্যই বলবেন না আপনি ভুল ধর্মে আছেন, আপনি জন্মগতভাবে পাপী, সেটা বলবেন না। আপনি প্রয়োজনে আপনার ধর্মের গুণগত মান কি সেটা তাকে দেখাবেন, যেন তার মনের মধ্যে সৃষ্টি হয় যে ওই ধর্মটা পালন করে এরা এত সভ্য, এরা এত শালীন, এদের এত বরকত, এদের এত রেসপেক্ট, তাহলে আমি কোন ধর্মে আছি। যেমন এক দল থেকে আরেক দলে মানুষ ট্রান্সফার হয়,
তখন আপনার ভালোটা দেখে অন্য ধর্মের মানুষ আপনার ধর্মে স্থানান্তর হবে, দল বদলাবে। এটি হচ্ছে নিয়ম। আর আপনারা ডিরেক্ট তাকে হিট করেন যে তুমি কি ধর্ম পালন করো, তুমি তো ওই মাটির একটা মূর্তিরে তুমি পুজো করো, অমুক করো তমুক করো। এখন কথার কথা হিন্দু ধর্মের একজন ব্যক্তিকে এটা বললেন, হিন্দু ধর্মের ব্যক্তি যদি বলে যে ভাই আপনারা তো ওই পীরের দরবারে যে সেজদা দেন, জিয়ারাত করার নিয়ম হচ্ছে কাবা শরীফের দিকে তাকায়, আপনারা ওই মাজারের দিকে তাকায় তারপরে ওই কবরকে পূজা করার অবস্থা করে ফেলেন। আপনাদের বিদায়ী হজে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গিয়েছিলেন যে অন্যান্য নবীর উম্মতরা যেভাবে ধ্বংস হয়েছে তার মূল কারণ ছিল তার মৃত্যুর পরে তার কবরকে পূজা করা। আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আমার কবরটাকে মানুষ যেন পূজার আস্তানায় পরিণত না করে, উপাসনা স্থলে পরিণত না করে। আমি ইসলামী টার্মসগুলো খুব কম বলতে পারি, আমি আমার মতো করে কথাগুলো বলতেছি। তাতে হবে কি, আমি বলবো না আমার কথা শুনে আপনি মিসগাইড হন অথবা ধর্ম বদলান অথবা কোনো কিছু করেন, বাট যদি আমার কথায় সৃজনশীল অথবা সংশোধনমূলক কিছু থাকে কারণ মানসিকতার, আর সেই সংশোধনটা যদি আপনার হয়, আমার মনে হয় যে গুড এনাফ, যথেষ্ট। তো ফার্স্ট অফ অল আমি যেটা পার্সোনালি, আমি আপনাদের চেঞ্জ হতে বলতেছি না, আমি আমাকে চিনতে যাতে আপনাদের সুবিধা হয়, আমি কোন মানসিকতার, আমার সাথে ব্যবসা করবেন চলবেন, তো সেক্ষেত্রে আমার মানসিকতা আপনার জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। এই জন্যই কথাগুলো বলছি, আসলে বর্তমান সময়ে এরকম সেন্সিটিভ বিষয় নিয়ে কোনো পাগলেও কথা বলবে না, তাই না? তো দেখেন, আমি এভাবে চিন্তা করি যে আমাদের ধর্মের মধ্যে যারা গোড়া ধার্মিক আছে, গোড়া যে ধর্মের কিছুই জানে না, সেই ওই ধর্মের জন্য দাঙ্গা করতে যায়, সেই আগুন লাগাতে যায়, সেই মসজিদ ভাঙতে যায়, সেই মন্দির ভাঙতে যায়। কিন্তু যে সঠিক ধার্মিক, তার সহন ক্ষমতা, তার বিনয়িতা, তার ভদ্রতা, তার মানসিকতা অনেক বড় মাপের, সেই সবই স্যাস্ট্রামি করে বেড়াবে না। আপনি বলছেন আরেক ধর্মকে মূর্তি পূজার করার কথা, তারা যদি বলে যে আপনার আপনাদের ধর্মে তো দেখছি আপনারা মাজার পূজা করেন, মাজারের দেয়ালে পর্যন্ত আমি যেন পরীক্ষায় পাশ করি, আমার ননদ শাশুড়ি যেন ভালো হয়, এরকম অসংখ্য লেখালেখি করে আসেন, করে টোরে তারপরে আবার নামাজ পড়ে আসেন। তো নামাজটা কি পড়লেন আর এটা কি কারণে লিখলেন? আবার আপনি বলছেন আমি মূর্তির পূজা করি। আমি যে পূজা করি সেটা তো জানায় শোনায় করি, আর আপনি তো আল্লাহর সেবা করার কথা অথবা প্রার্থনা করার কথা বলে আপনি কাজ যে কটা করতেছেন সব কটা হচ্ছে আমার থেকেও খারাপ। তা আপনি কেমন মুসলমান বলেন? আপনার কিছু বলার আছে? তাহলে আপনি আপনার ধর্মটাকে আপনার কর্মের মাধ্যমে রুচি বিবর্জিত, অনাস্থার, অসম্মানের জায়গায় নিয়ে যাচ্ছেন। আর এটা হতে হতে এখন সীমার বাইরে চলে যাবে আগামী 7-8 বছরে। কারণ সমাজে সার্টিফিকেট হচ্ছে, বাট কমন সেন্স, বিবেক, সহনশীলতা, সম্মানবোধ, স্থিতিশীলতা, ঠান্ডা মাথায় সুন্দর করে ভালো মন্দ জেনে শুনে একটা কথা বলা অথবা একটা কাজ করা, এই মানুষগুলো সমাজ থেকে হারায় যাচ্ছে। যেটা আপনার বাবা ছিল অথবা আপনার দাদা ছিল, আপনার দাদার মধ্যে যেটা ছিল সেটা আপনার বাবা পাইছে 50%, আর তারও 50% পাইছেন আপনি, আর আপনার সন্তান তারও 50% পাবে। এই যে সহনশীলতা, ভদ্রতা, নমনীয়তা, স্থিতিশীলতা। তো দিন যত যাবে আমাদের রাষ্ট্র তত বসবাসের উপযোগী হয়ে যাচ্ছে। এখানে কোনো নেতাকে আপনি দুর্নাম করবেন, হবে না। ওই দুর্নাম করাটাই আপনার বোকামি। কারণ আপনাকে বুঝতে হবে, আজকে আপনি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতেন, আপনি তো খাওয়া দাওয়া, চিকিৎসা, ভরণ পোষণ, দামি গাড়ি বাড়ি, সিকিউরিটি, স্যালুট কি না পাইতেন? আপনার জীবনের কোনো চাহিদা থাকতো? চাহিদা থাকতো না। তখন মানুষের যখন চাহিদা থাকে না, যখন আপনার একদম পেট ভরে যায়, একটা বাসায় বেড়াতে গেছেন, 50 রকমের অথবা 20 রকমের খাবারের আয়োজন করছে, আপনি তো 2টা খাবার খেয়ে পেট মন সব ভরে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আপনি বাকিটা বলছেন প্লিজ আমি আর খেতে পারছি না, আমার পেট ভরে গেছে, বলছেন না সুন্দর একটা হাসি দিয়ে?
তা আপনি যখন একটা রাষ্ট্রনায়কের দায়িত্বে চলে গেছেন তখন আপনার এরকম পেট ভরে যাবে, আপনার অভাব নামে কিছু নাই, এবং তখন আপনি চাবেন খালি মানুষের উপকার করতে এবং মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করতে। তো খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, নিজামী বলেন, এরশাদ বলেন, মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, যে যখন যে ক্ষমতায় যাবে, পুতিন বলেন, যে যখন ট্রাম্প বলেন, যে যখন যে ক্ষমতায় যাবে, সে চাবে কি মানুষের কাছ থেকে সম্মান কিনতে প্রয়োজনে। তো কারণ তার তো ক্ষুধা নাই। কিন্তু প্রবলেমটা হয় কি জানেন, আমরাই হচ্ছে তাদের কাছের মানুষ হই, হয় রক্তের, নয় দলের, নয় আমাদের উপর থাকে সরকারি দায়িত্ব, অথবা রাষ্ট্রের সাধারণ মানুষ আমরা। আর আমরা যে পরিমাণ দুর্নীতি, অন্যায়, অপরাধ করি, এইটা কিছু কিছু জায়গায় তাকে সহ্য করতে হয়, কিছু কিছু জায়গায় তাকে ছাড় দিতে হয়, কিছু কিছু জায়গায় রক্তের মানুষ যখন আটকায় ধরে বিভিন্ন রকমের অপকর্ম করতে থাকে, তখন না যায় কিছু বলা, না যায় কিছু করা, তখন তারা দুই দ্বিমুখী সাপের মতো হয়ে যায়। এবং লাস্টে যে কিছুদিন পরে এই যেহেতু অন্যায়কারী ও অন্যায় প্রশ্রয়দানকারী দুজনই সম অপরাধী, ইসলামে চমৎকার সুন্দর একটা কথা বলা আছে, তো তারা তখন অন্যায়কে প্রশ্রয়দানকারী হিসেবে পরিচিতি পেয়ে যায়, এবং তখন তারা গলা ধাক্কা খেয়ে হোক, অথবা শাস্তিমূলকভাবে হোক, অথবা অপমানজনকভাবে হোক, দেশের থেকে বের হয়ে যেতে বাধ্য হয়ে যায়। শুধুমাত্র তাদের এই সিচুয়েশনটা তৈরি হয় তাদের আপনজনের দুর্নীতি, অন্যায়, অপরাধকে তারা মেনে নিছে অথবা প্রশ্রয় দিছে। এই কারণে আপনি যদি এখানে যান আপনার অবস্থা সেম হবে, কারণ আমরা জাতিগতভাবে অশিক্ষিত, মূর্খ, বেয়াদব এবং বিবেকহীন। আমরা শুধু নিজের স্বার্থটা যেখানে উদ্ধার হবে অথবা অর্জন করতে পারবো সেই জিনিসটাকেই হাইলাইট করি, সেইটাকে ভাইরাল করি, সেইটাকে প্রাধান্য দিই, কিন্তু একবারও চিন্তা করি না আমারই উপার্জন করতে অথবা এই স্বপ্নটা পূরণ করতে যে কত মানুষের পেটে লাথি পড়বে, কত সন্তান বাবা মা হারা হবে, কত সন্তানের পেটে লাথি পড়বে, কত সন্তানের অভিশাপ আমার এবং আমার পরিবারের মানুষের পরে এসে পড়বে, এটা আমরা চিন্তা করি না। আর এই কারণে আমরা একটা সুন্দর, একটা সভ্য রাষ্ট্রে পরিণত হতে অথবা দুর্নীতিমুক্ত পরিবেশে যেতে আমরা ব্যর্থ, এবং দিন যত যাচ্ছে এই রোগ আমাদের আরও বাড়তেছে। কারণ এখানে যারা আপনার মিডিয়া পার্সন অথবা ভাইরাল পার্সন অথবা যারা নিজেদের জ্ঞানী গুণী অথবা গবেষণামূলক চিন্তাভাবনা করছে, তারা তাদের জ্ঞানটাকে ডেলিভারি দিচ্ছে, বাট তার জ্ঞানটা নেগেটিভ না পজিটিভ সেটা সে জানে না। আপনি যে জ্ঞানটা অর্জন করছেন, আপনার সব কথা সবসময় সব জায়গায় বলতে হয় না, এই সেন্সটাই আপনার হয় নাই। আপনি জ্ঞান অর্জন করতে 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 অনেক করছেন। মনে করেন আমার সামনে 4টা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের আমি টিচার, আমি বলতেছি যে বাবু তোমরা যদি লেখাপড়া করো মন দিয়ে, যদি ক্লাসে ফার্স্ট হও, যদি ক্লাসে 90%-এর উপর মার্কস পাও, তাহলে কিন্তু কিছুদিন পরে তোমরা কি হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, সরকারি বড় অফিসার হবা, বিসিএস ক্যাডার হবা, সবাই তোমাকে স্যালুট দিবে, গাড়িতে পতাকা থাকবে, এরপর এক সময় তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাবা, তখন তো তুমি রাজা, তখন তো খালি সুখ আর সুখ। আর ছোটো বাচ্চাদের যদি বলি, তখন তো একটা লাল গাড়িতে চড়বা, সেরকম স্পিড প্লেনের মতো সাঁ করে চলবে, ওর তো চোখ মুখ সব লাল হয়ে যাবে ওই বাচ্চার। আর তখন ওর ইচ্ছা করবে যে এক্ষুনি একটু লেখাপড়া করতে বসি, রাইট? এক্ষুনি একটু লেখাপড়া করতে বসি। তা আমি কথাগুলো বলার পরে কথার কথা আপনি পাশে আছেন, আপনি পাশে থেকে বললেন বা ইয়া তো লেখাপড়া করে কি আর হবে, এই দেশে তো ঘুষ ছাড়া চাকরি হয় না। আপনিও জানেন, আমিও জানি, এই বাচ্চারা বড় হওয়ার সময় সেটা জানবে, বাট এই মুহূর্তেই ছোট বাচ্চাকে যদি আপনার ওই কথাটা যদি বলে দেন, ওই বাচ্চাটা এখনই বিগড়ে যাবে। তাহলে আমার ওই 2টা ঘন্টা আপনি ধ্বংস করলেন, আর ওই বাচ্চাদের লাইফটাও ধ্বংস করলেন শুধুমাত্র আপনার একটা মুখের কথা দিয়ে। কারণ আপনার যে জ্ঞান অথবা যে আপনার সেন্স,
এটা চমৎকার, বাস্তবসম্মত, কিন্তু দিস ইজ লাইক ফাকিং বাস্টার্ড। অর্থাৎ আপনি গার্ডিয়ান হওয়ার যোগ্য না, একদম জিরো। তাহলে যদি কোনো মিডিয়া পারসন, কোনো লিডার, কোনো রিপোর্টার, কোনো ডেভেলপমেন্টের স্পেশালিস্ট তার জ্ঞানগুলো, গবেষণাগুলো ভবিষ্যতের কথা চিন্তা না করে অথবা পরিবেশের কথা চিন্তা না করে খালি ডেলিভারি দিতে থাকে, তাহলে সে কিন্তু একজন কোয়ালিটি পারসন না। কারণ সে অ্যানালিটিক্যাল পারসন, বাট হি ইজ নট এ গার্ডিয়ান। আর যখন গার্ডিয়ান শূন্য একটা পরিবার হয়ে যায় অথবা গার্ডিয়ানের পরিবেশে একটা বাংলা বোকাচোদা বসে, তখন ওই পরিবারটাই ধ্বংস হয়ে যায়। তা রাষ্ট্র হচ্ছে একটা পরিবার, বাংলাদেশ, বাঙালি জাতি, বাঙালি। তো এইখানে আপনি সাংবাদিক হন, আপনি অ্যানালিটিক্যাল পারসন হন, আপনি গুণী ব্যক্তি হন, আপনি পৃথিবীর সব থেকে মেধাবী ব্যক্তি হন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনার ডেলিভারিটা আপনার রেসপেক্ট পারচেস করার জন্য কাজ করতেছে, অথবা আপনার পপুলারিটি অথবা আপনার ইনকামের জন্য কাজ করতেছে। বাট আপনার এই জ্ঞানটা অথবা গাইডলাইনগুলা পুরো জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে। সেটা যদি হয় তাহলে বুঝতে হবে অ্যাজ এ গার্ডিয়ান অথবা একজন সৃষ্টিকারক অথবা একজন ঘোড়ার লাগাম ধরে রাখার মতো, কি যেন মহিয়ান নাকি মহিষ, কি যেন একটা সুন্দর একটা শব্দ ব্যবহার করে, তো এইগুলোর জন্য আপনি আসলে কোয়ালিফাইড না। আপনি গবেষণার জন্য স্যালুট পাওয়ার যোগ্য, যে এত বড় গুণী এবং জ্ঞানী আপনি গবেষক। বাট দিন শেষে আপনার এই শিক্ষাটা পুরো 20 কোটি মানুষের লাইফকে হুমকির সম্মুখীন করে দিচ্ছে, 20 কোটি মানুষকে বেয়াদব করে দিচ্ছে, 20 কোটি মানুষকে নষ্ট পথে অথবা ধ্বংসাত্মক করে দিচ্ছে, যারা একজন আরেকজনকে রেসপেক্ট করতে ভুলে যাচ্ছে। সো আপনার ওই যে ডেলিভারিটা, ওই যে শুরুতেই বাচ্চাদের বলে দিলেন ঘুষ ছাড়া চাকরি হয় না, ওটা ওই সময় বলার টাইম না। কিন্তু আপনারা নিজেদের জ্ঞান এবং নিজেদের কোয়ালিটি পাবলিশ করার জন্য দ্রুত যে জ্ঞানটা ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ যে মানুষের সামান্য একটু রোগ তাকে মিলিয়ন পাওয়ারের হোমিওপ্যাথিকের ওষুধ খাওয়াই দিচ্ছেন। ছোট্ট একটা বাচ্চার যদি সামান্য একটু সর্দি কাশি হয়, তাকে আপনি ক্যান্সারের 10 মিলিয়ন পাওয়ারের হোমিওপ্যাথিকের ক্যান্সারের ওষুধ অথবা অন্য কোনো পাওয়ারের ওষুধ খাওয়াতে পারবেন না। স্টেপ বাই স্টেপ ডোজ বাড়াতে হয়। তা আপনি তো ডোজটাকে মেনটেন করতেছেন না, এর অর্থ আপনি গার্ডিয়ান হওয়ারই যোগ্য না। তাহলে আশা করি আমার এই ভিডিওটা নতুন প্রজন্ম যারা আছেন, যাদের মধ্যে সহন ক্ষমতা, একজন আর একজনকে রেসপেক্ট করা, নিজের পোশাক সেন্স, কারণ পোশাক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি পোশাকের ব্যবসা করি, এই জন্য আপনাদের বলে দিচ্ছি যে আপনি যখন বেয়াদবের মতো চুল কাটবেন, তখন আপনার মনটাও বেয়াদবের মতো হয়ে যাবে। আপনার পোশাকটা যখন রুচিশীল না হবে, ছেঁড়া ফাটা তালি তুলি বুংবাং, ওয়েস্টার্ন নামের বুংবাং হবে, আপনার মধ্যে বেশ্যা চরিত্র না থাকলেও পোশাকের কারণে আপনার শরীরের মধ্যে ভাব আসবে। আপনারা কি কখনো গবেষণা করে দেখছেন একটা কিডসের দাম $10 মিলিয়ন, 1 কোটি টাকা কেমনে হয় একটা কিডস? আর এসব কিনে এনে তো রাস্তাঘাটে বালির মধ্যে কাদার মধ্যে আটবো, ওটার দাম 1 কোটি টাকা কেমনে, 10 লাখ টাকা কেমনে? কারণটা কি জানেন? ওটা রং, চামড়া, এগুলো না। ওইটা পরার পরে আপনার পায়ের নিচের সোল আপনাকে যে ফিলটা দেবে, আপনার মনে হবে ইয়েস, আমি বোধহয় সব থেকে শক্তিশালী, সব থেকে পাওয়ারফুল, সব থেকে রাজকীয়, এবং আপনার শরীরে একটা গতি চলে আসবে কাজ করার এবং দৌড়ানোর, ঝাঁপানোর, অর্থাৎ আপনাকে স্পিড আপ করা। ওই কেটসের সোলটাই হচ্ছে, অথবা ওই জুতার সোলটাই হলো আপনাকে স্পিড আপ করার জন্য। ওটা পরে যখনই 2-4 পাটা ফেলবেন, তখনই মনে হবে ওয়াও, আমি তো আরও 10 রকমের কাজ করতে পারবো। তো যে জুতার সোল আপনাকে যত বেশি পাওয়ার ডেভেলপ করে মনের মধ্যে এবং বডির মধ্যে, সেই জুতার দাম তত বেশি। 40 বছর 50 বছর ধরে জুতা ব্যবহার করছেন, এখন এই জুতার মেকানিজমই যদি বোঝার শিক্ষা যদি আপনার না হয়,
তা আপনার তো উচিত আপনার ওই জুতার দিয়ে মালা বানায় গলায় ঝুলায় মানুষের দেখানো যে ভাই এ 30টা জুতা, একটা অ্যাপেক্স, একটা বাটা, একটা অমুক, একটা তমুক এই কিনে পরিছি, আমি মেলা বড় লোক। তো মানুষ দেখবে কেন? মানুষ কি পায়ের দিকে তাকাবে? তাহলে গলায় ঝুলায় একটা মালা বানান, মালা বানায় গলায় ঝুলায় হাঁটা শুরু করেন। কারণ দামি জুতা কি কারণে দাম সেইটাই আপনি জানেন না, জীবনে 40 বছর পার করে ফেলছেন। একটা আন্ডারওয়্যার ইউজ করার কোয়ালিটিটা কি সেইটা জানেন না, সেটা কি কারণে মানুষ আন্ডারওয়্যার ইউজ করে সেটা জানেন না। একটা ব্রা ব্যবহার করেন সেটার কারণ জানেন না, সেটার পারফেকশন কি সেটা জানেন না, সেটার লাক্সারি কি জিনিস সেটা জানেন না। মানুষে জন্মাইছেন আর এই যে লেখাপড়া শিখছেন কি করতে? ঘাস কাটতে, ঘাস কাটতে। আজকে আপনাদের সঙ্গে খুব সিম্পল একটা কমন সেন্সের কথা বলি। সারা পৃথিবীতে আল্লাহ পাসওয়ার্ড দিয়ে দিছে যে আরাবিয়ানরা এত বেশি নাফরমানি করবে যে আল্লাহ তখন পৃথিবীটাকে ধ্বংস করে দিবে, ইসলামে বলা আছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন পৃথিবী ধ্বংসের আগের মুহূর্তে সবচেয়ে বেশি টাকা, সুখ, নষ্টামি সব চলবে কোথায়? আরবে। আমেরিকায় যে লাভ আছে দুবাইতে চলে যান, সৌদি আরবে চলে যান, কুয়েতে চলে যান। পৃথিবীর আগ পর্যন্ত সবচেয়ে বেশি টাকা ওখানে মানুষ অপচয় করবে, ধ্বংস করবে। কামাই করতে গেলে ওখানে চলে যাবেন, কারণ আল্লাহ তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। ওই বাংলাদেশে সদরঘাটে দাঁড়ায় থেকে, চকবাজারে দাঁড়ায় থেকে জীবন পার করার দরকার আছে? অ্যারাবিয়ান রাষ্ট্রে চলে যান, আপনার সৃষ্টিকর্তায় আপনার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, এইটুকুনো বোঝার মতো কমন সেন্স আপনার হয় নাই। এখন আরবে যেতে গেলে যার যার মানসিক অথবা চাহিদা আছে তাদের প্রয়োজন। যেমন আমার পাসপোর্টই নাই, কারণ আমার বিদেশের মাটিতে আমার যাওয়ার কোনো প্রয়োজনই নাই। কারণ মার বংশ, বাপের বংশ, শ্বশুরবাড়ির বংশে একমাত্র পুরুষ এবং একমাত্র গার্ডিয়ান আমি। আমি চলে গেলে সব, আমি বেঁচে থাকতেই তো বেঁচে যাচ্ছে, দেখার মানুষ নেই, খাওয়ার মানুষ নাই। আর আমি যদি মরে যাই অথবা আমি যদি চলে যাই তো সব তো বেঁচে যাবে। তাহলে আমাকে এখানেই থাকতে হবে। পাসপোর্ট বানালে খালি চুলকাবে যাওয়ার জন্য, যাওয়ার জন্য। আর যাওয়ার জন্য না চুলকালে অন্তত ওই পাতায় যে একটু বডি ম্যাসাজ করতে মন চাবে, অথবা ইন্ডিয়াতে কলকাতায় যে একটু বৌদির কাছে ঘুমায় থাকতে মন চাবে, পূজা বৌদির কাছে মন চাবে না? তুই পাসপোর্টই দরকার নেই, শেষ। তাহলে আমি আরবে যেতে পারলাম না। আরবের নারীরা পৃথিবীতে এখন সবচেয়ে বড় ব্যয়বহুল নারী। আল্লাহ বলে দিছে যে নারীরা এত খারাপ হবে, তার কারণে অস্ত্র, মাদক সব কিছু হবে, তারপর নাফরমানি শুরু হবে, আইএমএ জাহেলিয়াতের যুগ আসবে, এরপর পৃথিবী ধ্বংস করে দেবে। তো জন্মটা কোথা থেকে? নারী। পুরুষ পৃথিবীতে আসছে কি কারণে? নারীর কারণে। কারণ নারী ওই যে ইসলামে বলা আছে কি একটা ফল খেতে যে পরে গলা ধাক্কা খেয়ে উপর আকাশের থেকে পাতালে নামছে, সাথে পুরুষ মানুষই নিয়ে নামছে। তা আমাদের দেশে অথবা অন্যান্য সমাজে যেসব পুরুষ মানুষ নারী উদ্যোক্তা, নারী অমুকরে নিয়ে নাচানাচি করে, ইভেন মহিলা ক্লাবের সদস্য সভাপতি কত কিছু হয়ে যায়, কত পুরুষ মানুষ। ওটা তো আমার বেড়া মনে হয়। আপনি নিজেই যেখানে দেখতেছেন নারীর কারণে স্বর্গ থেকে আপনি পৃথিবীতে আসছেন, নারী নিয়ে তো কিছু করার দরকার কি আছে? তাহলে আপনি নারী নিয়ে কিছু করতেছেন না, আপনি হচ্ছে বাংলা চরিত্রহীন, সেইটা বলেন। শরীরের এত অংশের পরে আপনার ডাক্তার হওয়ার সুযোগ আছে, আপনার বেড়া মানুষের গাইনি ডাক্তার হওয়ার দরকার কি? মেয়ে মানুষ আছে না গাইনি ডাক্তার হওয়ার জন্য? আপনার গাইনি ডাক্তার হইতে হবে। আমি তো এই পর্যন্ত যে কটা গাইনি ডাক্তার, ইভেন আমার বান্ধবীর বাপরেও দেখেছি যে আমার এলাকায় বোধহয় সবচেয়ে নামি দামি পুরনো 40 বছরের গাইনি ডাক্তার। তা বেটি একটাও বাগেরহাট শহরের হাতাইতে বাকি রয় নাই, আর থাপ্পড় খেতে বাকি রয় নাই। আপনার দরকার কি গাইনি ডাক্তার হওয়ার? এগুলো সিম্পল সেন্স, সিম্পল ব্যক্তিত্ব, সিম্পল কমন সেন্স। এইগুলো যদি আপনার না থাকে, আপনি খালি বেড়েই উঠতেছেন আর কামাই করতেছেন আর জাতি এবং দেশকে ধ্বংস করতেছেন। এগুলো একটু থামান, এগুলো থেকে বের হয়ে যান। দেশটাকে বাঁচাতে হবে। আমাদের সভ্যতা, আমাদের কালচার আর আমাদের যে আদর্শ, সেই জিনিসগুলোকে বাস্তবে কর্মের মাধ্যমে এটাকে বাঁচায় রাখতে হবে। তারপরে আমরা একটু বেটার একটা লাইফ পাবো ইনশাল্লাহ।
তাহলে নতুন প্রজন্মকে অবশ্যই আমি যে কথাটা বলবো যে তোমাদের প্রচুর সহনশীল হতে হবে, সবাই সবাইকে রেসপেক্ট করার পাওয়ার জন্ম নিতে হবে, প্রচুর স্থিতিশীল হতে হবে, ধৈর্য ক্ষমতা সম্পন্ন হতে হবে। যে বিপদগামী, যে তোমাকে ভুল বুঝতেছে, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, যে তোমার পরে আগ্রাসন করতে চাচ্ছে, যে তোমাকে শাসন অথবা শোষণ, অপশাসন এবং অপশোষণ করতে চাচ্ছে, সবার আগে তোমাকে খুব স্থিতিশীলভাবে সেটা দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপর সেখান থেকে তোমাকে পলিসি বের করতে হবে যে কিভাবে তাকে আগে শোধরায় দেওয়া যায়, তাকে উল্টো অ্যাটাক না করে কিভাবে তাকে আগে শোধরানো যায়, একবার, দুইবার, তিনবার। এরপরে যদি না শোধরায় তাহলে তাকে লিগ্যাল ওয়েতে, আইনগতভাবে, কারণ রাষ্ট্রের আইন আছে যেটা তুমি তোমার বাবা, আমি আমার বাবা অপব্যবহার করি, এই অপব্যবহারটাকে থামায় সঠিক আইনের মাধ্যমে সঠিকভাবে তাকে আবার শুধরানোর চেষ্টা করতে হবে। এরপরে যে হচ্ছে অ্যাকশান, এবং সেটা করবে আইন এবং বিচারের মানুষ, নট তুমি। আর এই মানসিকতা যখন তুমি যেতে পারবা তখনই শুধুমাত্র বাংলাদেশটা চেঞ্জ হবে, তাছাড়া চেঞ্জ হবে না। তাহলে তোমরা যারা বলতেছো যে অমুক দল করলেই রাষ্ট্র ভেস্ত হয়ে যাবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, হ্যান হবে, ত্যান হবে, বেসিক্যালি কথাগুলো কমপ্লিটলি বাণিজ্যিক এবং তার স্বার্থে, এবং তুমি নিজেও জানো না তাকে ক্ষমতায় বসালে তোমাকেই সবার আগে লাথি মারবে কিনা। দেন তাহলে এটার সামারিটা কি? সামারিটা হলো যে নিজের চরকায় তেল দাও, নিজেকে কর্মক্ষম করো এবং নিজের উৎপাদন ক্ষমতার দিকে তাকাও। নারী উদ্যোক্তা অথবা নারী হলো তাকে সবার আগে যে মানসিকতাটা বহন করতে হবে যে এই পৃথিবীতে আমার জামাই নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার ছেলে নাই, আমি আছি, আমার ছোট্ট একটা মেয়ে আছে অথবা 3টা মেয়ে আছে। চরিত্রহীন না হয়ে আমি আমার যোগ্যতায় পবিত্রভাবে 2 টাকা কামাই করে এনে আমার বাচ্চার মুখে দেওয়ার মতো জন্মদাতা মা আমি কি না, সেটাই হচ্ছে আমার পরিচয়, সেটা হচ্ছে আমার কোয়ালিটি। আমার শরীর কত সুন্দর, জামার গলা কত বড় বানাইছি, কতখানি ভাঁজ দেখা যাচ্ছে, পাছার মাংস কত উঁচু আছে, কত ব্যাটারে সুখ দিতে পারি, কত ব্রেন খাটায়, কত ঢংসং করে বড়লোক পোলা বাগাইতে পারি, এইসব নষ্টামি না। আপনার পরিচয় হচ্ছে আপনি হালালভাবে নিজের কর্মের মাধ্যমে রুজি উপার্জন করে আপনার সন্তানকে এবং নিজের পেটে দেওয়ার মতো যোগ্যতা আপনার আছে কিনা, তাহলেই হচ্ছে আপনি ওই যে সৃষ্টিকর্তা বলছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তখন হচ্ছে আপনি ওই মা। এত সহজে আপনার পায়ের নিচে বেহেশত আসবে, আপনি নারী হয়েছেন বলে আপনার পায়ের নিচে বেহেশত হবে, এটা কি ইয়ারকি মারার জিনিস বেহেশত? আর নারী শব্দটা কি ইয়ারকি মারার জিনিস? আপনারা এটি ইয়ারকি মারার জিনিসে পরিণত করে ফেলছেন। তাহলে আমি সবার জন্য শুভকামনা করি এবং চাই যে কেউ কারো কথায় প্ররোচিত না হয়ে, যদি আমার কথায় এরকম প্ররোচনার কিছু থাকে তা হাত জোর করে ক্ষমা চেয়ে নিব, যে আমাকে শ্রদ্ধায় দিবেন এবং আমিও তো আপনার কাছ থেকে শিখতে পারি না? একটা 60 বছরের বৃদ্ধ মানুষ যদি রাস্তার একটা বিড়ালের কাছ থেকে শিখতে পারে, একটা পাখির কাছ থেকে শিখতে পারে যে কিভাবে ঘর বাঁধতে হয় ঠোঁট দিয়ে, যার হাত নেই পা নাই, একটা ছোট বাচ্চার কাছ থেকে যদি শিখতে পারে যে কিভাবে একটা কুকুরের বাচ্চা অথবা বিড়ালের বাচ্চাকে ভালোবাসতে হয়, একটা বাচ্চার কাছ থেকে একটা পুরুষ মানুষ, বৃদ্ধ মানুষও শিখে। কারণ বৃদ্ধ হতে হতে তার মন এতটা ধ্বংস হয়ে যায়, এত আঘাতে আপনার জর্জরিত হয়ে যায় যে তার মন মেজাজ সব কিছু খিটখিটে হয়ে যায়। সে জীবনের বিউটিফুল যে বিষয়গুলো, সুন্দর যে বিষয়গুলো, এই বিষয়গুলো ফিল করতে ভুলে যায়, মনটা তখন কয়লা হয়ে যায়। তো তখন তার নাতি নাতনি যখন ছোট্ট একটা কুকুরের বাচ্চা অথবা একটা বিড়ালের বাচ্চাকে অথবা ওই অ্যাকুরিয়ামে 2টো মাছকে ভালোবাসে, ওই দেখতে দেখতে তার মনটাও আস্তে আস্তে আবার সেই শিশুর মতো হতে থাকে। আর যার হয়ে যায় তাকে বলা হয় যে বৃদ্ধ শিশু। মানুষ শিশু 2বার হয়, একবার বৃদ্ধ হলে আর একবার হচ্ছে জন্মের সময়। আর বৃদ্ধ বয়সী শিশু হতে পারাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়।
কারণ এই পৃথিবীতে মানুষ যত টাকা কামাই করবে, ক্ষমতা অর্জন করবে, যাই করবে না কেন, সে যখন টের পাবে এই পৃথিবীতে আমি আর মাত্র 2 মাস 26 দিন বাঁচবো, ডক্টর আইডিয়া করতেছে 3 মাস বাঁচবো, কারণ আমার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, বোন ক্যান্সার, লাংস ক্যান্সার, লিভার ক্যান্সার অথবা কিছু একটা, আমাকে মরে যেতে হবে ওভার শিওর, এবং 3 মাসের টিকবো কিনা সন্দেহ, ডাক্তার আইডিয়া করছে সর্বোচ্চ 3 মাস টিকবো। তখনই মানুষ বিছানায় শুয়ে শুয়ে যেমন সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেতে থাকে, এবং তখন তার জীবনের সব থেকে পাওয়ার যে জিনিসটা, সে পাওয়ার পৃথিবীতে ছাড়তে থাকে। মানুষের সবচেয়ে বড় পাওয়ার কি? আপনি যে রাজনীতি করে গাড়িতে পতাকা লাগাইছেন, এইটা পাওয়ার না। আপনি অমুকরে 2টা থাপ্পড় মারার কথা বলে দিয়েছেন, আপনার ভাই আছে, মামা আছে, খালা আছে, হ্যাডাম আছে, এইটা পাওয়ার না। পৃথিবীতে আপনার সবচেয়ে পাওয়ার হচ্ছে মানুষের ভালোবাসার, সম্মান পাওয়ার গুণগত মান। আর যখন বৃদ্ধ হয়ে অথবা যে কোনো কারণে যদি জানতে পারেন আপনাকে 1-1.5 মাস 2 মাসের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই, তখন খালি সময়ের দিকে তাকাইতে থাকবেন আর আপনার জীবনের সবচেয়ে হায়েস্ট পাওয়ারটা আপনি ছাড়তে থাকবেন। যেন আপনি মারা যাচ্ছেন আর আপনি দেখতে পারেন সবাই আপনাকে খুব মিস করতেছে, বলছে তুমি চলে যাও না, আরও কয়েকটা দিন আমাদের জন্য বাঁচো, তুমি চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো। শুধু এই কথাটা শোনার জন্যই ওই লাস্ট 3 মাস আপনি আপনার জীবনের যত শিক্ষা, জ্ঞান, অর্থ, ভালোবাসা যা আছে সব খালি ছাড়তে থাকবেন। অর্থাৎ সব থেকে হায়েস্ট পাওয়ার আপনি তখন এই পৃথিবীতে ছাড়তেছেন। তাহলে মানুষ এই পৃথিবীতে যাওয়ার সময় কি নিয়ে যেতে চায়, সেটা হচ্ছে রেসপেক্ট, সম্মান, আন্তরিকতা, ভালোবাসা। আর এইটা যদি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে যদি শিখতে পারেন, তাহলে আজকে থেকে ওইটাই চিন্তা করেন। অনেক আছে আমার কাছে ব্যবসা শিখতে আসে, আমি সবার আগে বলি যে ব্যবসা শিখতে আসছেন, 6 মাস বসে থাকেন, দেখা দেয় অন্য অন্য কাজকাম শেখাই। তো অন্য কাজকাম শেখাতে গেলে তাদের ব্রেনের মধ্যে এটা ঢুকে যে আমরা আসছি আমাদের দিয়ে অন্য কাজ করায় নিচ্ছে, আমাকে কিছু শেখাচ্ছে না। কিন্তু এই 6 মাসে যে তাকে, অথবা 3 মাসে যে তাকে একটা জিনিস বোঝাচ্ছি যে ব্যবসায়ী আগে পরে হবেন, আগে বড় মনের মানুষ হন। মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ। প্রচণ্ড স্থিতিশীল, প্রচণ্ড পজিটিভ চিন্তার, প্রচণ্ড বিচক্ষণ চিন্তার, প্রচণ্ড ধৈর্যশীল, হাজারবার ধ্বংস হয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবং চেষ্টা, সাস্টেইনেবিলিটি, এইগুলোকে 6টা মাস শিখেন। দেন হাউ টু টক, কীভাবে কথা বলতে হয়, এরপর কীভাবে উপস্থাপন করতে হয়, এরপর প্রবলেম কীভাবে হজম করতে হয়, কমপ্লেন কীভাবে হজম করতে হয়, সাস্টেইনেবিলিটি। আগে এইগুলো অর্জন করেন, এগুলো অর্জন করতে করতে সাইডে হঠাৎ করে কিছু কিছু জিনিস এমনভাবে শিখে যাবেন, এরপর আপনাকে উন্মুক্ত করে দিব। এরপর আপনাকে পৃথিবীর যেখানে ছেড়ে দিব, আপনি কলার ব্যবসা করেন, কচুর ব্যবসা করেন, আর ডায়মন্ডের করেন, আর কাপড়ের করেন, ব্যবসা আপনার হাত দিয়ে হবেই। কারণ আপনাকে সবার আগে মানুষ বানায় দিছি, তারপরে ব্যবসায়ী বানায় দিছি। আপনি আসছেন আর আপনার কাছ থেকে 1 টাকা, আমার কোম্পানিতে 1 টাকাও কারোর কাছ থেকে নেয় না। আর এখন তো অনলাইনে করে কাগজপত্র, ফটোকপি আর পিডিএফ ফাইল বিক্রি করে 40,000 টাকা কোর্স ফি নেয়। এক এক কোর্সে 20 জন, 30 জন, 40 জন। ক্লাস হয় সর্বোচ্চ প্রতিদিন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা করে। 2 ঘন্টার হয় কিনা জানি না। 10টা ক্লাসে কি হয়েছে, আপনারা একদম পৃথিবীর শ্রেষ্ঠ আইনস্টাইন অথবা বিল গেটস বানায় দিচ্ছে। 40,000 টাকা ফি, 30,000 টাকা ফি। আমার কোম্পানিতে 1 টাকাও ফি নেয় না, উল্টা আরও কোম্পানি যা দেয় তা নিয়ে পারে না। কারণ খানসগুলো বলে আপনি আমাকে ভাই ডাকছেন, বুকে জড়ায় ধরছেন, অথবা বোন হয়ে হাতে হাত রাখছেন, অথবা আপনার মাথায় হাত রেখে বলছি আজকে থেকে আপনি আমার আপন বোন। আপনাকে দেখে রাখা, আপনাকে সম্মান দেওয়া আমার দায়িত্ব, যদি কিনা আপনি নিজে থেকে ধ্বংস না হন। আর এইটা হচ্ছে খানস গ্লোবাল। খানস গ্লোবালে যারা মানুষ হতে চান তারা আসবেন, যারা ব্যবসায়ী হতে চান তারা আসবেন। রাতারাতি কোটিপতি হবেন, রাতারাতি শিয়ানা হয়ে যাবেন, রাতারাতি হনু হয়ে যাবেন, এটার জন্য খানস গ্লোবালে আসার প্রয়োজন নেই। তো খানস গ্লোবালে বর্তমানে ঢাকা অফিসে আপনার সহকর্মী অথবা ভাই বোন নিয়োগ হবে, এবং চট্টগ্রাম অফিসেও 2-3 জন ভাই বোন নিয়োগ হবে। তো যারা চাকরি করতে চান আমাদের হেড অফিসে,
আপনারা বায়োডাটা, হেড অফিসের ঠিকানা বায়োডাটা পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের যে কোম্পানির ইমেল অ্যাড্রেস khansglobal@gmail.com, অথবা info@khansglobal.com, আর একটা বোধহয় info@khans.com, এই তিনটাতে আপনারা যে কোনোটাতে আপনার বায়োডাটা পাঠিয়ে দিবেন। আমরা আপনাকে দেখব, যাচাই করব, সব কিছু আপনার কাছে ছেড়ে দিয়ে দেখব আপনি সর্বোচ্চ কত অপরাধ করার যোগ্যতা রাখেন। এরপরে যদি দেখা যায় যে না আপনি মানুষ, তারপরে আপনাকে জ্ঞান দেওয়া শুরু করব। আর তা নাহলে ওরকম 1 মাস 2 মাস 7 দিন 15 দিনে ঝরে যাবেন। তো যার জীবনে মানুষ হওয়ার ইচ্ছা আছে, ব্যবসায়ী হিসাবে জন্ম নেওয়ার ইচ্ছা আছে, অক্লান্ত পরিশ্রম করে নিজের যোগ্যতায় কিছু করার ইচ্ছা আছে, তারা বায়োডাটা জমা দিবেন। চাকরি করবেন, ভাই সব জানি, এত টাকা বেতন ছাড়া চাকরি করতে পারবো না, এইসব বায়োডাটা আমার কাছে জমা দিবেন না, এগুলো অন্য কোম্পানিতে দিবেন। হাজার হাজার কোটি টাকার কোম্পানি দেশের মধ্যে অভাব নাই, ওসব জায়গায় দিবেন। আপনি কোয়ালিফাইড হলে তারা আপনাকে বেছে নেবে। আর আগে আমাদের এখানে যত সস্তা সুন্দরভাবে আসলেই এমনি চাকরি হয়ে যেত, এখন বোধহয় বাংলাদেশের সবচেয়ে কঠিন চাকরি এখন খানস গ্লোবালের চাকরি। একবার সুযোগ পাবেন মানে বর্তমানে যে ইন্টারভিউগুলো হবে খুব কঠিন হবে, এবং যদি টিকে যান, আর যদি টিকে যাওয়ার পরে প্রমাণ করতে পারেন প্রতিটা স্টেপ বাই স্টেপ যে আপনি মানুষ, আপনার লাইফ কেমনে তৈরি করতে হবে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি আপনাকে তৈরি করে দিব। নিজের আপন ভাই, নিজের আপন দোস্ত, নিজের আপন বন্ধু, নিজের আপন গার্ডিয়ান হয়ে আপনার লাইফ তৈরি করে দিব আল্লাহ যদি বাঁচায় রাখে। সো আপনারা যেটা বায়োডাটা জমা দিতে চান আমাদের অফিসে কুরিয়ারও করে দিতে পারেন, ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ।